আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাজিবুল হক তালুকদার। সবাইকে শুভরাত্রি। আমরা সিরিজ অফ ক্লাস নিচ্ছি অস্টি প্রিপারেশনের উপরে। তার ধারাবাহিকতায় আমরা আসলে একটু ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারির উপরে আসলে আমরা একটু ক্লাস নিব। আশা করি আমরা একটু চেষ্টা করব যে যাতে ইন ডিটেলস আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে স্যাররা আসলে কি জিজ্ঞেস করেন না করেন সেটা আসলে আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে একটু শুনলে আমরা মোটামুটি উপকৃত হবে সবাই। প্রথমে আসলে আমরা যে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আসলে অস্টিতে আসলে ইনস্ট্রুমেন্ট গুলার মানে প্রায় ছবিতে আসলে এটা আসে। আমরা চেষ্টা করব যে ছবিগুলো দিয়ে আসলে স্যাররা কি কি কোশ্চেন জিজ্ঞেস করে সেগুলো আসলে আমরা বলার চেষ্টা করব এবং তার সাথে ইন ডিটেলস আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারির যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেগুলো নিয়ে আসলে আমরা একটু আলোচনা করব। আসলে আমরা তাহলে আশা করি শুরু করি। তো ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আসলে আমাদের স্যাররা অস্টিতে আসলে কি কি জিনিস আসলে আমাদের আসে সেগুলো আমরা একটু দেখি। তাহলে যে আমরা আসলে প্রথম যে একটা ছবি দেখতে পাচ্ছি যেটা হলো এই যে ছবিটা দেখা যাচ্ছে একটা নিডলের মতো। আসলে এই ছবিটা যতটা আসলে আমরা মানে সচরাচর আসলে খুব একটা আমরা স্টুডেন্টদের দেখাই না, কিন্তু এই ছবিটার একটা গুরুত্ব আছে। তাহলে এই ছবিটা যে ইনস্ট্রুমেন্টটা দেখা যাচ্ছে এটা হলো ল্যাপ্রোস্কোপিক ভ্যারাস নিডল। তাহলে একটু খেয়াল করে দেখেন, তাহলে এটার নাম হলো ল্যাপ্রোস্কোপিক ভ্যারাস নিডল। তাহলে এই যে ল্যাপ্রোস্কোপিক ভ্যারাস নিডল আসলে এটার কাজটা কি? তাহলে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি ল্যাপ্রোস্কোপিক যেটা ভ্যারাস নিডল, তাহলে এই যে ছবিতে দেখা যাচ্ছে এটা আসলে আমরা যখন ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে যখন আসলে নিউমোপেরিটোনিয়াম তৈরি করতে হয়, ক্রিয়েশন করতে হয়, তাহলে নিউমোপেরিটোনিয়াম তৈরি করার জন্য আসলে দুইটা মেথড আছে। তাহলে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাবডোমেনে ইন্ট্রোডিউস করতে হয়, যেটাকে বলা হয় ক্রিয়েশন অফ নিউমোপেরিটোনিয়াম। তাহলে নিউমোপেরিটোনিয়াম তৈরি করার বা ক্রিয়েশন করার যে অ্যাবডোমেনে ঢুকানোর দুইটা পদ্ধতি আছে। একটা হলো আমরা কি বলি যেটাকে বলি ক্লোজ টেকনিক, আর একটা ওপেন টেকনিক। ক্লোজ টেকনিকের আরেকটা নাম হলো ভ্যারাস নিডল টেকনিক। তাহলে এই যে নিডলটা দেখা যাচ্ছে এই নিডলের মাধ্যমে কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে এই যে নিউমোপেরিটোনিয়াম ক্লোজ টেকনিকে আমরা তৈরি করতে পারি। তাহলে যদি এই ছবিটা যদি আমাদের অস্টিতে যদি আসে যে হোয়াট ইজ দিস ইনস্ট্রুমেন্ট, তাহলে এটা আমাদের বলতে হবে ভ্যারাস নিডল। তাহলে এটার ইউজ কি? ফর ক্রিয়েশন অফ নিউমোপেরিটোনিয়াম ইন ক্লোজ টেকনিক। তাহলে ফর ক্রিয়েশন অফ নিউমোপেরিটোনিয়াম ইন ক্লোজ টেকনিক। তাহলে ভ্যারাস নিডল যেটা আমরা কি করি যখন অ্যাবডোমেনে আমরা গ্যাস ইনসাফলেট করতে হয়, সেটা ক্লোজ টেকনিক মেথডে আমরা যদি করি সেটা এই ভ্যারাস নিডল টেকনিকের মাধ্যমে বা ভ্যারাস নিডলের মাধ্যমে আমরা করব। তাহলে যদি আমাদের অস্পিতে যদি এই ছবিটা আসে নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তাহলে আমরা বলবো কি দিস ইজ এ ভ্যারাস নিডল এবং এটার ইউজটা কি ফর ক্রিয়েশন অফ নিউমোপেরিটোনিয়াম ইন ক্লোজ টেকনিক। তাহলে আসেন যে এই ইনস্ট্রুমেন্টটা আসলে স্টেরিলাইজ কিভাবে করব। তাহলে আমাদের জানতে হবে যে ল্যাপ্রোস্কোপিকের যে ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের আছে সেগুলো সাধারণত আমরা ডেলিকেটেড ইনস্ট্রুমেন্ট, এগুলো আসলে অটোক্লেভের মাধ্যমে আমরা স্টেরিলাইজ করতে পারবো না। এগুলো সবগুলাই সাধারণত আমরা কেমিক্যাল স্টেরিলাইজেশন করব, যেটা সাধারণত আমাদের 2% গ্লুটারালডিহাইড। তাহলে ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট গুলো আমরা স্টেরিলাইজ করব কিভাবে? আমরা জানি যে 2% গ্লুটারালডিহাইড। তাহলে এই ইনস্ট্রুমেন্ট গুলো যদিও এটা মেটাল, তাহলে কিন্তু যেহেতু এটা একটা নিডল, এটা একটা শার্প ইনস্ট্রুমেন্টের মতো কাজ করে। আমরা একটু পরে দেখবো আসলে নিডলটার প্রপার ইউজটা কিভাবে হয়। তাহলে আমরা এই ইনস্ট্রুমেন্ট গুলো আমরা স্টেরিলাইজ করব কিভাবে? সেটা হলো কেমিক্যাল স্টেরিলাইজেশন। সেটা কি 2% গ্লুটারালডিহাইড। তাহলে 2% গ্লুটারালডিহাইড এটা যদি আমরা 8 আওয়ার্স যদি এটা সাবমার্জ করে রাখি এই সলিউশনে, তাহলে ইনস্ট্রুমেন্টটা স্টেরিলাইজ হবে। আর সাধারণত দেখা গেছে যে সাবসিকুয়েন্ট যদি আমাদের ল্যাপ্রোস্কোপিক সার্জারি গুলো যদি আরো থাকে, আমাদের ইনস্ট্রুমেন্ট সেট যদি একটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবসিকুয়েন্ট যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি গুলো প্রথম অপারেশনটা ধরেন আমরা স্টেরিলাইজেশনের মাধ্যমে করলাম, কিন্তু সাবসিকুয়েন্ট কারণ 8 আওয়ার্স তো আসলে এটা আবার সাবসিকুয়েন্ট 8 আওয়ার্স ওয়েট করা তো সম্ভব না। তাহলে সাবসিকুয়েন্টলি আমরা ডিসইনফেকশনের মাধ্যমে আমরা কি ইনস্ট্রুমেন্টগুলো ডিসইনফেক্টেড করতে পারি ল্যাপ্রোস্কোপি। তাহলে কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট হিসেবে
তখন আমরা এটা সাধারণত 15 থেকে 20 মিনিট যদি 2% গ্লুটালডিহাইড, যেটা আসলে ট্রেড নেম হিসেবে সাইডেক্স নামে পাওয়া যায়, সেটাতে যদি আমরা 15 থেকে 20 মিনিট যদি আমরা সাবমার্জ করে রাখি, তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা, এই যে ইনস্ট্রুমেন্টটা কি হয়ে যাবে, স্টেরিলাইজ হয়ে যাবে। তাহলে অ্যাজ এ হোল আমরা ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টে যদি জিজ্ঞেস করা হয় স্টেরিলাইজ কিভাবে করব, সেটা হলো 2% গ্লুটালডিহাইড, ইউজুয়ালি 8 আওয়ার, সাধারণত আমরা বলি ওভারনাইট এটা ভিজিয়ে রাখতে হবে বা সাবমার্জ করে রাখতে হবে এই সাইডেক্সে। এবং সাবসিকুয়েন্ট যদি অপারেশন যদি করা লাগে, যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের আজকে 4টা আমাদের ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমি করতে হবে, তাহলে সাবসিকুয়েন্ট ওটি গুলা কিন্তু আমার ইনস্ট্রুমেন্ট সেট হলো 1 সেট। তাহলে সাবসিকুয়েন্ট যখন আমাদের ওটি গুলা আমাদের করতে হবে, তখন কিন্তু আমরা কেমিক্যাল ডিসইনফেকশন করব বাই 15 টু 20 মিনিটস। এটা আমরা কি করব, আমরা কেমিক্যাল এই যে যেটা আমরা বললাম যে সাইডেক্সের ভিতরে আমরা কি করব, এটা সাবমার্জ করে রাখবো। তাহলে এই যে এটা দিস ইজ এ ভ্যারাস নিডল, এবং এটার ইউজ কি, এটার ইউজ হলো আমরা বললাম সেটা হলো এটা ক্লোজ টেকনিকে যখন আমরা নিউমোপেরিট্রিয়াম তৈরি করব, সেই নিউমোপেরিট্রিয়াম তৈরি করতে আমাদের এই ভ্যারাস নিডল লাগবে। ফর ক্রিয়েশন অফ নিউমোপেরিট্রিয়াম ইন ক্লোজ টেকনিক, তাহলে দিস ইজ কল্ড ভ্যারাস, দিস ভ্যারাস নিডল। তাহলে এই যে দেখেন ভ্যারাস নিডলটা আসলে আমরা প্রপারলি যদি আমরা মাইনুটলি দেখি, দেখেন এটার টিপটা শার্প, তারপরে যখনই এটা যখন একটা হার্ড অবজেক্টকে যখন এটা পায়ার্স করবে, তখন এটা শার্প এন্ডটা আমাদের অ্যাপিয়ার করবে, এবং যখন এটা অ্যাবডোমেনে ঢুকে যাবে তখন এই ব্লান্ট এন্ডটা কি আমাদের অ্যাপিয়ার করবে। তাহলে যখন এটা শার্প এন্ডটা যখন অর্থাৎ লিনিয়া অ্যালবা পায়ার্স করবে, তখন এই শার্প এন্ডটা থাকবে, যখনই অ্যাবডোমেনে যখন ঢুকে যাবে, যখন আর কোনো রেজিস্ট্যান্স থাকবে না, তখন এই যে নিডলের ব্লান্ট এন্ডটা অ্যাপিয়ার করবে। তাহলে আমাদের যে গার্ড এগুলো ইনজুরি হবে না। তাহলে ক্লোজ টেকনিকে দেখেন উইদাউট এনি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা নিউমোপেরিট্রিয়াম তৈরি করতে পারতেছি। দিস ইজ ভ্যারাস নিডল। তাহলে ভ্যারাস নিডলে যখন এটা হার্ড অবজেক্টে টাচ করবে, অর্থাৎ আমরা লিনিয়া অ্যালবাতে যখন এটা পায়ার্স করবে, তখন এই যে নিডলটার মাধ্যমে, যে আমার কার্সারটা যেখানে দেখা যাচ্ছে, এই যে নিডলটা তখন পায়ার্স করবে। যখন এটা অ্যাবডোমেনের ভিতরে চলে যাবে, অর্থাৎ ইন্ট্রা অ্যাবডোমেনে চলে যাবে, তখন এই যে ব্লান্ট এন্ডটা এটা অ্যাপিয়ার করবে। তাহলে ব্লান্ট এন্ডটা এটা ভিতরে চলে যায়, আবার যখন এটা রেজিস্ট্যান্স থাকে না, তখন আবার বের হয়ে আসবে। তাহলে যখন এটা অ্যাবডোমেনে চলে যাবে, তখন এই টিপটা যে শার্প এন্ডটা আর থাকবে না, তখন এই ব্লান্ট এন্ডটা চলে আসবে। তাহলে কোনো গার্ড, ভাইটাল স্ট্রাকচার, ব্লাড ভেসেল এগুলো আর ইনজুরি হবে না। তাহলে দিস ইজ কি ভ্যারাস নিডল। এটার ইউজ কি, ফর ক্রিয়েশন অফ কি নিউমোপেরিট্রিয়াম ইন ক্লোজ টেকনিক। আর আরেকটা নরমাল কনভেনশনে আমরা যেটা করি সেটা হলো ওপেন টেকনিক। তাহলে নিউমোপেরিট্রিয়াম ক্রিয়েশনের আমাদের ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেটা আমরা কার্বন ডাইঅক্সাইড ইউজ করব, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট থিং, যে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমাদের একটা স্পেস তৈরি করতে হয়। তাহলে আমরা কিন্তু নরমাল এয়ার ইউজ করতে পারবো না বা অক্সিজেন ইউজ করতে পারবো না, কারণ হলো আমাকে একটা ইনার্ট গ্যাস, যেটাতে নিজে জ্বলে না এবং অন্যকে জ্বলতেও সাহায্য করে না, কারণ এখানে আমরা ইলেকট্রিক্যাল আমরা এনার্জি ইউজ করব, ডায়াথার্মিক করব। তাহলে এখানে আমাদের যদি অক্সিজেন বা নরমাল এয়ার আমরা ইউজ করি, তাহলে এখানে কিন্তু আমাদের দেখা যাবে যে ওখানে আমাদের আগুন লেগে যেতে পারে, বাস্ট হয়ে যেতে পারে। তাহলে সেই ব্যবস্থা আমাকে করলে হবে না, অবশ্যই আমাকে কার্বন ডাইঅক্সাইড ইউজ করতে হবে। এরপরে আসেন যে আমাদের যে ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেটা আমাদের খুব একটা, যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো অ্যাবডোমেনে ইন্ট্রোডিউস করতে হয়, তাহলে অবশ্যই একটা পোর্টের মাধ্যমে, যেটা আমরা ল্যাপারোস্কোপিক ট্রকার এন্ড ক্যানুলা বলা হয়। তাহলে এটা আবার দুই ধরনের হয়ে থাকে। এটা আমরা দেখতেছি যে এটা রিইউজেবল, তাহলে এটা হলো সাধারণত মেটাল রিইউজেবল, এটা ল্যাপারোস্কোপিক ট্রকার এন্ড ক্যানুলা। তাহলে এটা আবার ডিসপোজেবল হয়ে থাকে, এবং এটা দুইটা সাইজের হয়ে থাকে, এটা 10 মিলিমিটার এবং 5 মিলিমিটার। তাহলে যদি এই ছবিটা অনেকবার আসছে আমাদের অস্পিতে, তাহলে এই অস্পিতে যখন এই ছবিটা আসবে, তাহলে আমরা তখন এটা বলবো ল্যাপারোস্কোপিক ট্রকার এন্ড ক্যানুলা। তাহলে এটা ইউজ যদি জিজ্ঞেস করা হয় কি, ফর ক্রিয়েশন অফ ল্যাপারোস্কোপিক পোর্ট। তাহলে আমরা আগেই বলে দিয়েছি যে এই ইনস্ট্রুমেন্ট, যখন ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টগুলা স্টেরিলাইজ করা হয় বাই কেমিক্যাল স্টেরিলাইজেশন, সেটা সাধারণত 2% গ্লুটালডিহাইড। তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ল্যাপারোস্কোপিক ট্রকার এন্ড ক্যানুলা। এটার দুইটা সাইজ হয়, একটা 10 মিলিমিটার আর একটা 5 মিলিমিটার। আর এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো রিইউজেবল, এটা হলো মেটাল
ট্রকার এন্ড ক্যানুলা। এটা আবার কিন্তু প্লাস্টিকের ডিসপোজেবল হয়ে থাকে, ওয়ান টাইম ইউজ। তাহলে সেটাও অনেক সময় ছবিতে যদি আসে তাহলে আমাকে জানতে হবে, কারণ আমি যদি না দেখি তাহলে কিন্তু আমি পরীক্ষাতে অ্যান্সার করতে পারবো না। তাহলে এটার আমরা নাম জানলাম, এটা ইউজটা কি আমরা বললাম, এটার ইউজ হলো ফর ক্রিয়েশন অফ ল্যাপারোস্কোপিক পোর্ট। তাহলে বিভিন্ন জায়গায় যে ল্যাপারোস্কোপিক পোর্টগুলো তৈরি করতে আমাকে এই ইনস্ট্রুমেন্টের হেল্প লাগে। সাধারণত যে আমরা যখন কোলিসিস্টেক্টমি করি, যেটা আমাদের 4টা ল্যাপারোস্কোপিক পোর্ট করতে হয়, ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমিতে সাধারণত আমাদের 3টা পোর্ট তৈরি করতে হয়। তাহলে এই ট্রকার এন্ড ক্যানুলার মাধ্যমে আমরা সাধারণত পোর্টগুলো করি। সাধারণত ট্রকারটার মাধ্যমে ইন্ট্রোডিউস করে ট্রকারটা উইথড্র করে সরাই দেওয়া হয়, তখন ক্যানুলার মাধ্যমে এই যে আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আমরা আস্তে আস্তে সাবসিকুয়েন্টলি দেখবো, সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করব এই ক্যানুলার মাধ্যমে। তাহলে দেখেন এই যে আমরা যেটা ট্রকার বললাম, দুইটা পোর্শন, একটা ক্যানুলা যেটা আমাদের পোর্টের মধ্যে ওখানে থাকবে, আর যেটা আমরা ট্রকার বা অবটুরেটর যেটা বলেছি সেটা আমরা বের করে নিয়ে আসবো। এটা কিন্তু জাস্ট শুধু যখন ইন্ট্রোডিউস করি যখন আমরা ট্রকার ক্যানুলাটা, তখন কারণ স্কিনটা শুধু কাটা হয়, কিন্তু সাবসিকুয়েন্ট যে লেয়ারগুলা এই ট্রকারের মাধ্যমে আমরা অ্যাবডোমেনে ফায়ার্স করব। সাধারণত আমরা বলেছি যে সাধারণত আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা সাধারণত ইন্ট্রা অ্যাবডোমেনে সাধারণত এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা অ্যাবডোমেনে ইন্ট্রোডিউস করব। তাহলে এই যে বললাম দিস ইজ ট্রকার বা অবটুরেটর, আর যেটা হলো ক্যানুলা, যেটা একসাথে আমরা বলছি ল্যাপারোস্কোপি ট্রকার এন্ড ক্যানুলা। তাহলে দেখেন এই যে পার্টস গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এটার ভিতরে কি থাকতেছে, যে একটা ভালভ থাকতেছে। তাহলে এই ভালভটা থাকাতে যে আমরা যে ইনস্ট্রুমেন্টটা যখন ঢুকানো বা বের করার সময় এর ভিতরে থেকে কিন্তু কোনো গ্যাস লিক হবে না। আর এই যে আমরা এখানে যে ছবিটা দেখতেছি, আমার কার্সারটা যেখানে নড়তেছে, তাহলে এটা হলো আমাদের যে ইনসাফলেটর ভালভ থাকতেছে, যেটার মাধ্যমে আমরা গ্যাসটা আমরা অ্যাবডোমেনে ঢুকাইতে পারি। বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় আমাদের ফগিং হয়, বা দেখা যাচ্ছে যে অনেক ক্লাউডি হয়ে যায়, তখন আমরা কিন্তু এই পোর্টের মাধ্যমে গ্যাসটা আবার বাইরেও বের করতে পারি। তাহলে ট্রকার এন্ড ক্যানুলা যেটা দেখা যাচ্ছে তার পার্টস গুলোর মধ্যে এই যে পোর্শনটা আমার কার্সারটা যেখানে নড়তেছে, এটা হলো আমাদের ভালভ, ওয়ান ওয়ে ভালভ থাকে, ঠিক আছে। তাহলে সিলিং ক্যাপ থাকতেছে, তাহলে ইনস্ট্রুমেন্টগুলোর নামগুলোও কিন্তু আসে, এটা কিন্তু আমাদের একবার কোশ্চেন আসছে। তারপরে যে দেখেন এখন সেম জিনিসটাই দেখেন, আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা রিউজেবল দেখাচ্ছিলাম যে ট্রকার এন্ড ক্যানুলা, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিসপোজেবল ট্রকার এন্ড ক্যানুলা। তাহলে এটা কিন্তু দুই রকমের হয়ে থাকে, তাহলে ডিসপোজেবলও হতে পারে, অথবা আমরা যেটা বললাম এটা রিউজেবল হতে পারে। এতক্ষণ আমরা যে মেটাল যে ট্রকার এন্ড ক্যানুলা দেখালাম, আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ডিসপোজেবল ট্রকার এন্ড ক্যানুলা। তাহলে দিস ইজ কি ডিসপোজেবল ট্রকার এন্ড ক্যানুলা। তাহলে এটা কাজকেই সেম একই কথা, ফর ক্রিয়েশন অফ ল্যাপারোস্কোপিক পোর্ট। তাহলে ল্যাপারোস্কোপিক সার্জারিতে পোর্ট ছাড়া তো আসলে আমরা করতে পারবো না, এই ট্রকার ক্যানুলার মাধ্যমে আমরা পোর্ট তৈরি করি। তারপরে আসেন এই যে আমাদের একটা খুব ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট, যেটা হলো যে আমরা যেটাকে বলেছি মেরিল্যান্ড ডিসেক্টিং ফোর্সেপ। তাহলে মেরিল্যান্ড বা এটা আরেকটা হলো কার্ভ ডিসেক্টিং ফোর্সেপ। তাহলে ল্যাপারোস্কোপি মেরিল্যান্ড ডিসেক্টিং ফোর্সেপ, তাহলে এটাকে আমরা বলতেছি যে ল্যাপারোস্কোপিক মেরিল্যান্ড ডিসেক্টিং ফোর্সেপ বা কার্ভ ডিসেক্টিং ফোর্সেপ। এটা মেইনলি আসলে আমাদের ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশনে এটা খুব ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট। এই ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশনে এটা ওয়ান অফ দা ভাইটাল ইনস্ট্রুমেন্ট। তাহলে যে আমরা পলিসিস্টেক্টমিতে এটা আমরা ইউজ করি, যেমন আমাদের সিস্টিক ডাক্ট এবং আর্টারিটা সেপারেট করার জন্য, এবং বিফোর ক্লিপিং করার আগে আমাকে আর্টারি এবং সিস্টিক ডাক্ট ডিসেকশনে এই যে আমাদের যে মেরিল্যান্ড ডিসেক্টিং ফোর্সেপ, এটা একটা ভাইটাল ইনস্ট্রুমেন্ট। তাহলে আমরা এই ইনস্ট্রুমেন্টটা যখন দেখব, এটা হলো কার্ভ ডিসেক্টিং ফোর্সেপ। তাহলে খুব মাইনরলি আমাকে দেখতে হবে যে এই ইনস্ট্রুমেন্টটা অনেকবার আসছে আমাদের অসপি পরীক্ষায় আমরা দিয়ে থাকি। তাহলে এটা হলো মেরিল্যান্ড ডিসেক্টিং ফোর্সেপ, যেটা আমাদের ল্যাপারোস্কোপি পলিসিস্টেক্টমিতে আমরা ইউজ করি ফর ডিসেকশন অফ দ্য ক্যালোস ট্রায়াঙ্গেল এন্ড সেপারেশন অফ দ্য সিস্টিক ডাক্ট এন্ড আর্টারি, এটার মাধ্যমে আমরা সাধারণত করে থাকি। তাহলে এটা ইউজ কিন্তু আমাকে জানতে হবে। আর সবগুলো আগেই আমরা বলে দিয়েছি, এগুলো আমরা স্টেরিলাইজ করব বাই কেমিক্যাল, সেটা হলো 2% গ্লুটালডিহাইড। তারপরে আসি কি আমরা টু ডিসেক্টিং ফোর্সে। তাহলে একটু মাইনরলি খেয়াল করে দেখে, এর মাথায় কি আছে, টুথ আছে। তাহলে টুথ এন্ডোগ্রাসপিং ফোর্সে বলা হয়, বা
টুথ গ্রাসপারও বলা হয়, এগুলো সবগুলো রাইট। তাহলে আমরা যখন এই ছবিটা দেখব তখন আমরা বলতে পারি দিস ইজ কি ল্যাপারোস্কোপিক টুথ গ্রাসপার। ঠিক আছে, তাহলে এটা আমরা বলবো টুথ গ্রাসপার বা এন্ডো গ্রাসপিং ফোর্সেপ টুথের, সেটা বললে হবে, কিন্তু আমরা ইনভেরিয়েবলি যেটা আমরা ইউজ করি সেটা হলো ল্যাপারোস্কোপিক টুথ গ্রাসপার। তাহলে এইটার কাজটা কি? এটা মেইনলি কাজটা হলো যে যখন আমরা গলব্লাডারটা যখন রিসেক্টেড হয়ে যায়, যখন লিভার বেড থেকে যখন আমরা সেপারেট করে নিয়ে আসি, তখন গলব্লাডারটা কি ধরে আমাদের আম্বিলিকাল পোর্ট বা এপিগ্যাস্ট্রিক পোর্ট দিয়ে বের করে নিয়ে আসতে হয়। তাহলে কোন ইনস্ট্রুমেন্টটা ধরা হয়? এই যে আমাদের টুথ গ্রাসপার। কারণ এটা এত শক্তভাবে না ধরলে এটা দেখা যায় যে এটা আমরা, কারণ আমরা খুব ন্যারো একটা পোর্ট দিয়ে বা ছিদ্র দিয়ে, অর্থাৎ আম্বিলিকাল বা আমরা এপিগ্যাস্ট্রিক যে পোর্ট দিয়ে যে গলব্লাডারটা যে আমরা বের করে নিয়ে আসবো, তাহলে এটা যদি আমরা টুথ দিয়ে না ধরি তাহলে এটা আবার কি ফল ব্যাক করতে পারে। তাহলে আমরা যদি এটার ইউজ যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলবো for grasping of resected gallbladder and deliver the gallbladder through the umbilical or epigastric port. তাহলে আমাদের অ্যানসারটা হবে for grasping the resected gallbladder and deliver the gallbladder from বা through the umbilical or epigastric port. তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের এই যে টুথ ডিসেক্টিং ফোর্সেপটা আমাদের কাজে লাগে, বা এটাকে আমরা বলেছি টুথ গ্রাসপার। এবং অনেক সময় দেখা যায় যে যখন আমাদের অনেক গলব্লাডার হিউজ অর্থাৎ ম্যাসিভলি যখন আমাদের ইমপ্ল্যান্ট থাকে, যেটা আমরা এম্পাইমা গলব্লাডার অনেক থিক ওয়াল হয়ে যায়, ক্রনিক পলিসিস্টাইটিস হয়ে যায়, তখন কিন্তু অনেক সময় আমাদের টুথ ডিসেক্টিং ফোর্সেপ বা টুথ গ্রাসপারটা আমাদের লাগে। তাহলে আমরা এটার মেইন ইউজ বলবো ফর হোল্ডিং দা বা গ্রাসপিং দা resected gallbladder and deliver the gallbladder through the umbilical or epigastric port. তাহলে এটা মেইনলি আমাদের যখন রিসেক্টেড গলব্লাডারটাকে আমরা এটার মাধ্যমে ধরে তারপরে আমরা কি করতেছি, আমরা আম্বিলিকাস অথবা আমরা এপিগ্যাস্ট্রিক পোর্ট দিয়ে গলব্লাডারটাকে বের করে নিয়ে আসতেছি। তাহলে to hold the resected gallbladder and deliver the gallbladder through the umbilical or epigastric port, এটাকে আমরা বললাম টুথ গ্রাসপার। তারপরে আসেন ঠিক এটার মধ্যে অনেকটা কাছাকাছি টুথ গ্রাসপারের মতো, কিন্তু এখানে একটা জব ফিক্স। তাহলে এটাকে আমরা বলেছি ক্রোকোডাইল ফোর্সেপ। তাহলে এটা আরেকটা নাম হলো ক্রোকোডাইল ফোর্সেপ। তাহলে এটাও সেম অনেকটা ওই একই অবস্থা, যেটা আমরা বলবো টু হোল্ড দা রিসেক্টেড গলব্লাডার and deliver the gallbladder through the umbilical or epigastric port. তাহলে এই ক্ষেত্রে দেখেন আমার কার্সারটা যেখানে নড়তেছে একটু খেয়াল করে দেখেন, এখানে ঠিক আমাদের যে আমরা যেটা কুমির বলি, যেটাকে ক্রোকোডাইল বলা হয়, তাহলে ক্রোকোডাইলের ঠিক আমাদের তার জ্বর মতো দেখেন যে নিচের জ্বরটা ফিক্স, শুধু উপরের জ্বরটা এটা মুভ করে। তাহলে এটা অনেকটা সেটার মতোই বলে এটাকে আমরা বলেছি এন্ডোস্কোপিক ক্রোকোডাইল ফোর্সেপ। তাহলে এটা আমরা সচরাচর সাধারণত ক্রোকোডাইল ফোর্সেপ হিসেবেই আমরা ইউজ করি, আমরা নাম দেওয়া হয়। এবং এটার ইউজটা অনেকটাও যেটা আমরা টুথ গ্রাসপারের মতো, তাহলে এটাও অনেকটা টুথ গ্রাসপারের মতো। তাহলে আমরা বললাম টু hold the resected gallbladder and deliver the gallbladder through the umbilical or epigastric port. তাহলে এখন আসেন যে এই যে এটা মোস্ট কমনলি আমরা ইউজ করি যে নন টুথ ফোর্সেপ, বা এটা আমরা সচরাচর যে নামে বেশ স্টাউট একটা, এটা হলো ফান্ডাস হোল্ডিং ফোর্সেপ। তাহলে এটার নাম বলবো আমরা ল্যাপারোস্কোপিক ফান্ডাস হোল্ডিং ফোর্সেপ। তাহলে এটি মাইনুটলি একটু খেয়াল করে দেখেন যে এটা দিয়ে এটাতে কোনো টুথ নাই, এটা বেশ জটা বেশ দেখা যাচ্ছে যে বেশ স্টাউট, যার মাধ্যমে আমরা গলব্লাডারের ফান্ডাসটা ধরে এটা রিট্রাক্ট করা হয়। তাহলে এটা আরেকটা নাম বলা হয়েছে কি ফান্ডাস হোল্ডিং ফোর্সেপ। তাহলে দিস ইজ কি ল্যাপারোস্কোপিক ফান্ডাস হোল্ডিং ফোর্সেপ, যার মাধ্যমে আমরা যে ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমিতে রিট্রাক্ট দা গলব্লাডার। তাহলে টু হোল্ড দা ফান্ডাস অফ দা গলব্লাডার এন্ড রিট্রাক্ট দা গলব্লাডার। তাহলে এই ইনস্ট্রুমেন্টটা যদি আসে তাহলে আমাদের ইউজটা হিসেবে আমরা কি বলবো, ডিউরিং ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমি টু হোল্ড দা ফান্ডাস অফ দা গলব্লাডার এন্ড রিট্রাক্ট দা গলব্লাডার। তাহলে ফান্ডাসটা ধরে আমাদের রিট্রাকশন করতে হয়, এই ফান্ডাস হোল্ডিং ফোর্সেপটা ইউজ করা হয়। তাহলে টু হোল্ড দা ফান্ডাস অফ দা গলব্লাডার এন্ড রিট্রাক্ট দা গলব্লাডার। তাহলে অ্যানসারটা এভাবে হবে। তারপরে যে আরেকটা খুব সুন্দর একটা নাম ইনস্ট্রুমেন্টার, এটা দেখতে একটু খেয়াল করে দেখেন, এটার মাউথটা দেখতে অনেকটা ডলফিনের নাকের মতো, এই জন্য এটাকে বলা হয়
ডলফিন নোজ ডিসেক্টিং ফোর্সেপ। তাহলে এই ইনস্ট্রুমেন্টটা যদি আসে তাহলে আমাদের অ্যান্সারটা দিতে হবে যে ঠিক ডলফিনের যে ঠিক নাকের মতো দেখতে, এই জন্য আমরা এটাকে বলেছি ডলফিন নোজ ডিসেক্টিং ফোর্সেপ। তাহলে এটার নাম আমরা বলবো ডলফিন নোজ ডিসেক্টিং ফোর্সেপ। তাহলে এটার ইউজ কি? ফর ডিসেকশন অফ দা ক্যালোস ট্রায়াঙ্গেল ডিউরিং ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি। তাহলে আমাদের মেরিল্যান্ড যেমন আমাদের ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমিতে ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশনে আমাদের যেমন কাজে লাগে, ঠিক ডলফিন নোজ ডিসেক্টিং ফোর্সেপটাও আমাদের ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশনে অর্থাৎ ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমিতে আমাদের এই ফোর্সেপটা আমাদের কাজে লাগে। তাহলে এটার ইউজটা বলবো ডিউরিং ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি to hold the Hartmann pouch of the gallbladder and during dissection of the callous triangle. তাহলে এটা আমরা ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমিতে আমাদের এটার ভাইটাল একটা ইউজ আছে। তাহলে এটার ইউজটা আমরা বলে দিলাম। তাহলে এইভাবে আমাকে অ্যান্সার দিতে হবে। তারপরে আসেন যে এটা একটা কমন আমরা যেটা দেখি, এটা ল্যাপ্রোস্কোপিক ব্যাককক ফোর্সেপ। তাহলে আমরা নরমাল ব্যাকপকের চেয়ে এটা অনেক ছোট মিনিয়েচার, তাহলে এটাকে আমরা বলছি কি ল্যাপ্রোস্কোপিক ব্যাককক ফোর্সেপ। তাহলে এটার নাম ল্যাপ্রোস্কোপিক ব্যাককক ফোর্সেপ। তাহলে এটার ইউজ কি? তাহলে এটার ইউজ তো বুঝাই যাচ্ছে ডিউরিং ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি টু হোল্ড দা অ্যাপেন্ডিক্স ডিউরিং ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। সরি আমি টার্মটা একটু ভুল বলেছি। তাহলে এটা মেইনলি হলো ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমিতে টু হোল্ড দা অ্যাপেন্ডিক্স। তাহলে ব্যাককক ফোর্সেপের আমরা উপরের ক্ষেত্রে যে ব্যাকপকের যেটা আমরা অ্যাপেন্ডিক্সে হোল্ড করার ধরার জন্য আমরা ইউজ করব, ঠিক তেমনি ল্যাপ্রোস্কোপিক ব্যাকপক ফোর্সেপ টু হোল্ড দা কি অ্যাপেন্ডিক্স ডিউরিং ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। তারপরে আসলে যে এমন একটা লম্বা অনেক জ, কোনো টুথ নাই, ঠিক আছে, এমন যদি একটা ফোর্সেপ থাকে এটাকে বলা হয়েছে বাউল ফোর্সেপ। তাহলে এমন লম্বা জ যখন আমরা দেখব সেটাকে বলবো আমরা ল্যাপ্রোস্কোপিক বাউল ফোর্সেপ। তাহলে সেম আমাদের যদি অ্যাপেন্ডিসেক্টমিতে আমরা সিকামটা ধরার জন্য এই বাউল ফোর্সেপ ইউজ করতে পারি, বা রাইট হেমিকোলেক্টমি যদি আমরা করতে চাই ল্যাপ্রোস্কোপি, তখন আমাকে কিন্তু এই বাউল ফোর্সেপটা আমাকে ইউজ করতে হয় টু হোল্ড দা বাউল অর গাট ডিউরিং ল্যাপ্রোস্কোপিক বাউল সার্জারি। যেমন আমরা রাইট হেমিকোলেক্টমি করতে পারি, যেমন আমরা ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমিতে সিকামটা আমাকে ধরতে হয়, তখন আমাকে এই যে বাউল ফোর্সেপ, তাহলে এই যে লম্বা যখন জটা দেখবো যেটা দেখা যাচ্ছে কোনো টুথ নাই, এটা মেইনলি আমরা যখন কোনো বাউল হোল্ড করার জন্য বা ধরার জন্য আমরা এই বাউল ফোর্সেপটা ইউজ করব। তাহলে টু হোল্ড দা বাউল অর সিকাম ডিউরিং ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি বা ল্যাপ্রোস্কোপিক রাইট হেমিকোলেক্টমি, ঠিক আছে, তখন আমরা এই বাউল ফোর্সেপটা ইউজ করব। তাহলে বাউল ফোর্সেপটা বা বাউল গাসপারটা আবার আমরা দেখতেছি অনেক লম্বা জ, তাহলে আমরা এটা অ্যানসার দিব ল্যাপ্রোস্কোপিক বাউল ফোর্সেপ। তার ইউজটা আমরা বলে দিলাম টু grasp the bowel or cecum, ঠিক আছে, ডিউরিং ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি or ল্যাপ্রোস্কোপিক রাইট হেমিকোলেক্টমি। তার আরেকটা কমন একটা আমাদের যে সিজার, যেটা স্ট্রেট হতে পারে বা কার্ভ হতে পারে, তাহলে আমাদের ল্যাপ্রোস্কোপিক সিজার বললে এনাফ। তাহলে আমরা যে ডিউরিং পলিসিস্টেক্টমিতে আমাদের সিস্টিক ডাক্ট, সিস্টিক আর্টারি কাট করার জন্য আমাদের ইউজ করা হয়, অ্যাপেন্ডিসেক্টমিতে অ্যাপেন্ডিক্স কাট করার জন্য আমাদের সিজার লাগে, তাহলে দিস ইজ কি ল্যাপ্রোস্কোপিক সিজার। তাহলে এই সব ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা স্টেরিলাইজ করব বাই কেমিক্যাল স্টেরিলাইজেশন। তাহলে ল্যাপ্রোস্কোপিক সিজারটা আমরা দেখতেছি, তাহলে সিজারটা এটাও কয়েকবার আসছে, তাহলে সিজারটা আমরা যদি বলি তাহলে এটা চিনতে হবে, সিজারটা দেখে চিনতে হবে এবং অ্যানসারটা দিতে হবে। তারপরে আসেন কি এই যে ক্লিপ অ্যাপ্লিকেটর। তাহলে ল্যাপ্রোস্কোপিক বা এন্ডোস্কোপিক ক্লিপ অ্যাপ্লিকেটর ফর ক্লিপিং অফ দা সিস্টিক ডাক্ট, সিস্টিক আর্টারি, ঠিক আছে। তাহলে এইগুলোকে ক্লিপিং এর জন্য আমাদের ল্যাপ্রোস্কোপিক ক্লিপ অ্যাপ্লিকেটরটা ইউজ করতে হয়। তাহলে ফর ক্লিপিং অফ দা সিস্টিক ডাক্ট এন্ড সিস্টিক আর্টারি ডিউরিং ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি। তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ল্যাপ্রোস্কোপিক ক্লিপ অ্যাপ্লিকেটর বা এন্ডোস্কোপিক ক্লিপ অ্যাপ্লিকেটর, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ল্যাপ্রোস্কোপিক প্রসিডিউরতে আমরা ক্লিপিং করতে পারি, যেমন সিস্টিক ডাক্ট, সিস্টিক আর্টারি আমরা ক্লিপিং করার জন্য আমরা এই ক্লিপ অ্যাপ্লিকেটরটা আমরা ইউজ করব। এর টিপে আমরা ক্লিপটা অ্যাপ্লাই করে আমরা সেই সিস্টিক ডাক্ট বা আর্টারিটাকে আমরা ক্লিপ করতে পারব। তারপরে এটাও খুব একটা ভাইটাল ইনস্ট্রুমেন্ট, সেটা হলো আমাদের হুক বা ল্যাপ্রোস্কোপিক
ডায়াথার্মিক হুক। তাহলে আমাদের এটা ছাড়া তো আসলে আমাদের ল্যাপ্রোস্কোপিক সার্জারি চিন্তাই করা যায় না। তাহলে এটা আমরা ক্যালোস ট্রায়াঙ্গেল রিসেকশন এবং আমরা যখন গলব্লাডারটা লিভার বেড থেকে যখন সেপারেট করব এই হুকের মাধ্যমে আমরা সাধারণত করে থাকি। তাহলে সেটা আমাদের বলতে হবে ডায়াথার্মিক ডিসেকশন, আমরা ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশন এবং গলব্লাডারটা লিভার বেড থেকে সেপারেট করার জন্য আমরা এই ল্যাপ্রোস্কোপিক হুকটা ইউজ করে থাকি। তাহলে দিস ইজ ল্যাপ্রোস্কোপিক ডায়াথার্মিক হুক। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে আমার টিপটা দেখা যাচ্ছে ঠিক হুকের মতো, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ল্যাপ্রোস্কোপিক ডায়াথার্মিক হুক। তাহলে এটার ইউজটা কি? এটা আমরা যে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আমরা ডায়াথার্মিক এবং আমাদের লিভার বেডটা যখন গলব্লাডারটা লিভার বেড থেকে সেপারেট করার জন্য এই হুকটা আমরা ইউজ করে থাকি। তারপরে আসেন যে আমাদের অনেক সময় ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আমাদের কিন্তু সুচারিং করতে হয়, এটাকে বলা হয় ইন্ট্রাকর্পোরিয়াল সুচারিং। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে সিস্টিক ডাকটা অনেক তোমার ওয়াইড, যেটা আমাদের নরমাল ক্লিপ করা যাবে না। ইন দ্যাট কেস অনেক সময় আমাদের ওখানে কি করতে হয়, ইন্ট্রাকর্পোরিয়াল সুচারিং করতে হয়। ঠিক তেমনি আমরা যখন ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি ল্যাপ্রোস্কোপিক তখন কিন্তু আমরা বেজ অফ দা অ্যাপেন্ডিক্সে একটা সুচারিং করতে হয়, অর্থাৎ একটা ফার্স্ট বা আমরা একটা সাধারণত সুচারিং করি, ঠিক আছে, বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই নিডল হোল্ডারের মাধ্যমে আমাকে করতে হয়। তাহলে এটা কি ল্যাপ্রোস্কোপিক নিডল হোল্ডার বা এন্ডো নিডল হোল্ডার। তাহলে নিডল হোল্ডারের ছবিটা আমরা দেখে রাখি, এই যে দেখতে এমন হবে এবং এটার হ্যান্ডেলটা একটু অন্যরকম, এটা খেয়াল করতে হবে। দিস ইজ কল্ড কি ল্যাপ্রোস্কোপিক নিডল হোল্ডার। এটা আমরা ইন্ট্রাকর্পোরিয়াল সুচারিং টেকনিকের জন্য আমাকে এই নিডল হোল্ডারটা ইউজ করতে হবে, ইন্ট্রাকর্পোরিয়াল সুচারিং। তাহলে এটাকে আমরা বলেছি ল্যাপ্রোস্কোপিক নিডল হোল্ডার। তাহলে ছবিটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। এরপরে আসেন কি, এটা হলো টেলিস্কোপ। তাহলে আমরা যে যখন অ্যাবডোমেনে তো আসলে ক্যামেরাটা ডাইরেক্ট ইন্ট্রোডিউস করা যায় না, তাহলে তার একটা কি থাকতে হয়, একটা টেলিস্কোপ থাকতে হয়। তাহলে যেটা ক্যামেরার সাথে অ্যাটাচ করা হয় এবং এর দুইটা অংশ, যে অংশটা কি করা হয় ক্যামেরার সাথে, যেমন কার্সারটা যেখানে ঘুরতেছে যে আইপিসের সাথে ক্যামেরা অ্যাটাচ করতে হয়, এবং আরেকটা যেটা লাইটের সাথে যেই পোর্শনটা আমাদের অ্যাটাচ করতে হবে সেটা হলো লাইট অ্যাডাপ্টর ফর লাইট কেবল। তাহলে এটা হলো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড টেলিস্কোপ, দিস ইজ কল্ড ল্যাপ্রোস্কোপিক টেলিস্কোপ। তাহলে এই টেলিস্কোপের যে পোর্শনটা আইপিস, তার সাথে কি করছি আমরা, আমাদের ল্যাপ্রোস্কোপিক ক্যামেরাটা অ্যাটাচ করতে হয়। আরেকটা যে পোর্শন আসছে, যে পোর্শনটা আমরা অ্যাডাপ্টর ফর লাইট কেবল, সাধারণত আমরা অপটিক্যাল কেবলের মাধ্যমে সাধারণত একটা xenon লাইট এটার সাথে অ্যাটাচ করতে হয়। আর যে আই পিসের সাথে এখানে আমাকে কি করতে হয়, ল্যাপ্রোস্কোপিক যে ক্যামেরাটা এটা অ্যাটাচ করতে হয়। আর এই যে লম্বা ফানেলের মতো যে শ্যাফটটা দেখা যাচ্ছে, যেটা আমরা অ্যাবডোমেনে ইন্ট্রোডিউস করব। তাহলে দিস ইজ কি, দিস ইজ হলো টেলিস্কোপ, দিস ইজ কল্ড ল্যাপ্রোস্কোপিক টেলিস্কোপ। তাহলে যে একটু আগে আমরা বলতেছিলাম যে আমাদের যে কেবলটার মাধ্যমে লাইট সোর্স থেকে আমাদের টেলিস্কোপের সাথে অ্যাটাচ করতে হয় সেটা হলো অপটিক্যাল লাইট কেবল। তাহলে এই যে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি অপটিক্যাল লাইট কেবল, যেটা কেবলটা একটা এন্ড যেটা দেখা যাচ্ছে, যেটা লাইট সোর্সের যেখান থেকে জেনন লাইট তৈরি হয় সেখানে অ্যাটাচ করা হয়, আর আরেকটা পোর্শন টেলিস্কোপের সাথে অ্যাটাচ করা হয়। তাহলে এই ছবিটা যদি দেখা হয় তাহলে আমরা বলবো কি, দিস ইজ কি অপটিক্যাল লাইট কেবল, অপটিক্যাল লাইট কেবল। তাহলে লাইটটা অবশ্যই একটা সোর্স থাকতে হবে। তাহলে সেই সোর্সটা কি, এটা হলো লাইট সোর্স, যেটা সাধারণত জেনন লাইট সোর্স। জেনন টাইপের লাইটটার সুবিধা হলো এটা হলো একদম স্বচ্ছ, একদম সাদা, ঠিক আছে, এতে আমাদের যে ইলুমিনেশনটা খুব বেটার হয়। তাহলে এটা আমরা বললাম কি জেনন লাইট। তাহলে ল্যাপ্রোস্কোপিতে যে লাইট সোর্সটা থাকে, যেটা অপটিক্যাল কেবলের মাধ্যমে টেলিস্কোপের সাথে অ্যাটাচ করা হয়, সেটা হলো জেনন লাইট সোর্স। তাহলে যে এই ছবিটা আমরা দেখি এখন, যে ছবিটা এটা কিন্তু অস্পিতে একবার আসছে, এটা হলো ল্যাপ্রোস্কোপিক ক্যামেরা, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা যদি ছবিটা আসে, এই ছবিটা কিন্তু একবার আসছে, আমরা যখন এই ছবিটা দেখব বা অস্পিতে যখন আসবে তখন এটা যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দিস ইনস্ট্রুমেন্ট, দিস ইজ দি ল্যাপ্রোস্কোপিক ক্যামেরা।
তাহলে দিস ইজ যদি এই ছবিটা আসে তাহলে এটার নাম বলতে হবে ল্যাপ্রোস্কোপিক ক্যামেরা। তাহলে যে ক্যামেরা এবং ক্যামেরার যে কেবলটা যে আদার এন্ডটা সেটা কার সাথে যুক্ত থাকবে, সেটা হলো ক্যামেরা কন্ট্রোল ইউনিট বা ভিডিও প্রসেসিং ইউনিটের সাথে অ্যাটাচ করতে হবে। তাহলে ল্যাপ্রোস্কোপিক ক্যামেরাটা কার সাথে অ্যাটাচ হবে, এই যে আদার এন্ডটা যেটা দেখা যাচ্ছে আমার কার্সারে সেটা হলো ভিডিও প্রসেসিং ইউনিট বা আমরা যেটাকে বললাম ক্যামেরা কন্ট্রোল ইউনিট, সেটার সাথে আমাকে অ্যাটাচ করতে হবে। তাহলে যে আমরা অ্যাজ এ হোল আমরা যখন এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছি তার ক্যামেরার সাথে কি অ্যাটাচ করা হয়েছে, সেটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টেলিস্কোপটা একটু আগে বললাম, আর টেলিস্কোপের সাথে যেটা আমরা অ্যাডাপ্টার বলছিলাম যে লাইট যেটা থাকে অপটিক্যাল যে লাইটের কেবলটা সেটা অ্যাটাচ করা হয়। তাহলে এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ক্যামেরা কন্ট্রোল ইউনিট বা ভিডিও প্রসেসিং ইউনিট, যেটার মাধ্যমে আমাদের যে ল্যাপ্রোস্কোপিক ক্যামেরার মাধ্যমে ছবিটা এই ভিডিও প্রসেসিং এ প্রসেস হয়ে যেটা আমরা মনিটরে আমরা দেখতে পাবো। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে কেবলের যে আদার এন্ডটা যেটা ভিডিও প্রসেসিং ইউনিটে বা ক্যামেরা কন্ট্রোল ইউনিটের সাথে এটা অ্যাটাচ করতে পারবে। তারপরে যে আমরা বললাম থেকে ভিডিওটা আমাদের কোথায় দেখতে পাবো, ভিডিও মনিটরে আমরা দেখতে পাবো। আর আরেকটা জিনিস খুব ভাইটাল, যেটা আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে নিউরোপেরিটোনিয়াম তৈরি করতে হয়, অবশ্যই একটা আমরা ইনার্ট গ্যাস কার্বন ডাই অক্সাইড সাধারণত আমরা ইউজ করি এবং একটা নির্দিষ্ট প্রেসারে সাধারণত আমাদেরকে সার্জারি করতে হবে, কারণ অ্যাবডোমেন তো কোনো গ্যাস বেলুন না, এটা ইচ্ছা মতো আমরা প্রেসার তৈরি করতে পারবো না। তাহলে একটা সেট লিমিট দেওয়া হয়, সেটা হলো আমাদের সাধারণত 12 থেকে 14 মিলিমিটার অফ মার্কারি। তাহলে আমাকে কিন্তু জানতে হবে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার কত প্রেসারে আমরা গ্যাসটা ইন্ট্রোডিউস করব, এর বেশি প্রেসারে কিন্তু আর দেওয়া যাবে না, কারণ তাহলে আমাদের যে ভেনা কেবাতে চাপ পড়বে, তাহলে ভেনাস রিটার্নটা আর হবে না হার্টে। তাহলে একটা নির্দিষ্ট প্রেসারে, অর্থাৎ অ্যাবডোমেনে একটা গ্যাস তো বেলুনের মতো আমরা অ্যাবডোমেনে খালি ঢুকাইতে থাকবো না, একটা কাট পয়েন্ট থাকতে হবে। তাহলে সেটা কত, সেটা সাধারণত আমরা 12 থেকে 14 মিলিমিটার অফ মার্কারি সাধারণত এই গ্যাস প্রেসারে সাধারণত আমরা এই নিউরোপেরিটোনিয়ামটা সাধারণত আমরা মেইনটেইন করি। তাহলে এটা কত, 12 থেকে 14। তাহলে এবার আসি যে আমাদের যে আমি যে একটু আগে বলতেছিলাম যে আমাদের ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে যে কোশ্চেনগুলো আমাদের আসছে, তাহলে আজ এগুলো একদম আমাদের যে কস্টলি কোশ্চেন, ঠিক আছে। একটু আগে আমরা দেখলাম যে সি তে আমরা দেখতে পাচ্ছি এটা ল্যাপ্রোস্কোপিক ক্যামেরা, আর ডি তে আমরা বলে দিলাম ল্যাপ্রোস্কোপিক আমাদের ট্রকার এন্ড ক্যানুলা, আর সি তে যেটা দেখতে পাচ্ছি ল্যাপ্রোস্কোপিক ক্যামেরা। তাহলে ইউজটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের ভিডিও, আমাদের যখন আমরা ল্যাপ্রোস্কোপিক ভিডিওটা মেইনলি এই ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করা হয়, ফর ক্যাপচার অফ দ্য ল্যাপ্রোস্কোপিক ভিডিও বাই দিস ক্যামেরা। আর ট্রকার দিয়ে তো আমরা বলেই দিয়েছি ট্রকারের মেইনলি ইউজ ফর ক্রিয়েশন অফ দ্য ল্যাপ্রোস্কোপিক পোর্ট, আর এটা আমরা বলেই দিয়েছি এটা স্টেরিলাইজ করতে হবে, স্টেরিলাইজ না করলে তাহলে তো পেশেন্টের কি ইনফেকশন হবে, ওন ইনফেকশন হবে, এবং একটা লাইফ থ্রেটানিং ইনফেকশন যেটা হলো সেপ্টিসেমিয়া। তাহলে পেশেন্টের লাইফ থ্রেটানিং কমপ্লিকেশন হিসেবে আমরা যদি অ্যানসারটা আসে সেটা আমরা বলবো কি সেপ্টিসেমিয়া। তাহলে এই যে তিনটা অ্যানসার যে হসপিটালে যে এই কোশ্চেন সেট করা হয়েছে, এটা কিন্তু একটা প্রফেশন পরীক্ষায় আসছে হসপিটাল, তাহলে আমরা অ্যানসার গুলো কিন্তু দিয়ে দিলাম। তাহলে এই যে আরেকটা যেটা যে ল্যাপ্রোস্কোপিক ট্রকার এন্ড ক্যানুলা, তাহলে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট আমরা বলে দিলাম। টু অপারেশনতে আমরা একদম ইজিলি পলিসিস্টেক্টমি ল্যাপ্রোস্কোপিক এন্ড ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি সেটা আমরা বলতে পারবো। তাহলে এটা ইন্ট্রোডিউস করার সময় তো আমরা জানি যে এটা, কারণ এটা যখন ইন্ট্রোডিউস করা হয় অনেক সময় এটা যদি অ্যাক্সিডেন্টালি যদি কোনো গার্ডকে ইনজুরি করতে পারে বা মেজর ভেসেলকে ইনজুরি করতে পারে, তাহলে এটা মেইনলি কি ইনজুরি টু দা গার্ড, তাহলে এটা একটা প্রবলেম ফেস করতে পারি। বা আমরা দেখতে পারি যে কোনো ভেসেলকে ইনজুরি করতে পারে, বা পোর্ট সাইটে অনেক সময় কোনো একটা ভেসেল যদি ইনজুরি হয় তাহলে পোর্ট সাইট হেমোরেজ হতে পারে। তাহলে দিস আর দা প্রবলেম উই ফেস। তাহলে আমরা এটা কোথায় কখন ইউজ করব, ঠিক আছে। তাহলে এটা বিভিন্ন ল্যাপ্রোস্কোপিক যে পোর্ট তৈরি করার জন্য এটা আমরা ইউজ করব। আর স্টেরিলাইজেশন অবশ্যই দরকার, এটা আমরা সাধারণত 2% গ্লুটালডিহাইড সাধারণত 8 আওয়ার্স সাধারণত সাবমার্জ করতে হয়, কেমিক্যাল স্টেরিলাইজেশন। তারপরে যে আবার এই একই ইনস্ট্রুমেন্ট, এই যে আমরা দেখেন পাশে যে আমাদের যে চেক লিস্ট আছে সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছবিতে। তাহলে নেম দা
অ্যাপ্লিয়েন্সে যদি বলা হয় যে ল্যাপ্রোস্কোপি, ট্রকার এন্ড ক্যানুলা। তারপর পার্টস কি কি আছে, তাহলে এটা একটা ট্রকার হ্যান্ডেল যেটা আমরা উইথড্র করে বের করে নিয়ে আসি, যেটা আউটার শীট আছে, ক্যানুলা আছে, রাবার সিল আছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কার্সারের এখানে, এটা হলো রাবার সিল। আর এই যে এই পোর্শনটা এটা হলো গ্যাস কোড। তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু গ্যাসও আমাকে ইন্ট্রোডিউস করতে হয়। তাহলে এই যে ল্যাপ্রোস্কোপিকের যে ট্রকার এন্ড ক্যানুলার যে আমাদের পার্টস গুলা, সেটা কিন্তু আমাদের একবার আসছে, তাহলে সেটা আমাকে কিন্তু জানতে হবে। ট্রকার হ্যান্ডেল, আউটার শীট, ক্যানুলা, রাবার সিল আর গ্যাস কোড। তাহলে এবং আরেকটা জিনিস থাকে যেটা এখানে আমরা বলি নাই, যেটা বললে ভালো হয়, সেটা হলো একটা ভালভ থাকে, ঠিক আছে, যেটা ওয়ান ওয়ে ভালভ হিসেবে কাজ করে, ভিতরে থেকে কোনো গ্যাস বাইরে বের হয় না। তাহলে স্টেরিলাইজেশন তো বলে দিছি, 2% গ্লুটালডিহাইড। অপারেশন অনেকগুলা বলতে পারি, পলিসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, ল্যাপ্রোস্কোপিক হিস্টেক্টমি, ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার বা হার্নিওপ্লাস্টি, ঠিক আছে, অনেক অপারেশন আমরা করতে পারি। তাহলে কমপ্লিকেশন তো আমরা বলে দিলাম, ইনজুরি টু দা গার্ড, ইউরিনারি ব্লাডার, তারপরে অ্যাবডোমিনাল বিভিন্ন ভেসেল আমাদের কিন্তু ইনজুরি হতে পারে। তাহলে আমাদের এটাতে ল্যাপ্রোস্কোপিক সার্জারির যে আমাদের অ্যাডভান্টেজ তো জানাই আছে, সেটা হলো যে আমরা জানি যে মিনিমাম পেইন হচ্ছে, একটা মিনিমাম স্কার হচ্ছে, লেস অ্যানালজেসিক রিকোয়ারমেন্ট, ঠিক আছে, আর্লি রিটার্ন টু হোম, আর্লি রিটার্ন টু ওয়ার্ক। তাহলে এই যে ল্যাপ্রোস্কোপিক সার্জারির যে অ্যাডভান্টেজ গুলো, সেই কোশ্চেন গুলো কিন্তু আসছে। এটা কিন্তু বোর্ড ভাইভাতেও সারা খুব ধরে যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এটা আমরা সাবসিকুয়েন্টলি আবার ডিটেইলসে আমরা একটু বলতেছি। তাহলে এই যে ল্যাপ্রোস্কোপিকের এই যে ট্রকার ক্যানুলার যে সেটটা, এবং এখানে যে কি কি কোশ্চেন আমরা অস্ট্রিক কোশ্চেনে আসছে, এবং তার কিন্তু অ্যানসারের যে চেক লিস্ট সারা দেখেন, এই যে চেক লিস্টটাও কিন্তু আমরা কোশ্চেনটার চেক লিস্টটাও সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের কোশ্চেন আসলে আমাকে অ্যানসারটা দিতে হবে। তাহলে যে আবার সেম দেখেন, এই ল্যাপ্রোস্কোপিক ট্রকার ক্যানুলা কতবার আসছে, ইনস্ট্রুমেন্টের নাম জানি, এটা কোথায় কোথায় আসলে আমরা ইন্ট্রোডিউস করি। তাহলে এটা আমরা আম্বিলিকাস, এপিগ্যাস্ট্রিক পোর্ট, আর একটা পালমারস পয়েন্ট, এটা খুব একটা দরকার নাই, জাস্ট আপনার বিভিন্ন সাইটে যে আমরা এটা ইন্ট্রোডিউস করি সেটা আমরা জানলাম। কমন অপারেশন তো বললামই, হার্নিয়া, তারপরে কোলিসিস্টেক্টমি, ল্যাপ্রোস্কোপি, অ্যাপেন্ডিসেক্টমি, আর কেমিক্যাল স্টেরিলাইজেশন কিভাবে করে আমরা জানি। আর অ্যাডভান্টেজ তো আমরা জানলামই, সেটা হলো মিনিমাম ইনসিশন, তাহলে লেস স্কার, তারপরে আমরা লেস হসপিটাল স্টে, লেস অ্যানালজেসিক রিকোয়ার, আর্লি রিকভারি, আর্লি রিটার্ন টু ওয়ার্ক। তাহলে এগুলি সবগুলাই আমাদের অ্যাডভান্টেজ। তাহলে যে এই কোশ্চেনটা একবার আসছে, তাহলে যে আমরা ছবিতে প্রথম যে সিতে দেখতে পাচ্ছি, সিটা হলো কি, আমরা একটু আগে আমরা দেখিয়েছি, সেটা হলো ল্যাপ্রোস্কোপিক ক্লিপ অ্যাপ্লিকেটর। তাহলে ফর ক্লিপিং অফ দা কি সিস্টিক ডাক্ট এন্ড সিস্টিক আর্টারি ক্লিপ করার জন্য আমরা ইউজ করে থাকি। তারপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা হলো আমাদের ল্যাপ্রোস্কোপিক মেরিল্যান্ড ডিসেক্টিং ফোর্সের। তাহলে এটাতে কি করা হয়, এটা মেইনলি আমাদের সিস্টিক ডাক্ট, সিস্টিক আর্টারি সেপারেশন, ক্যারোস ট্রায়াঙ্গেল ডিসেকশনে আমরা ইউজ করব। তারপরে আমরা কি আছে, এটা কিভাবে স্টেরাইজ করে সেটা তো আমরা বলেই দিয়েছি, 2% গ্লুটালডিহাইড। তাহলে যে আবার দেখেন সেই কোশ্চেনটা আবার আসছে, তাহলে এটা আমরা ট্রকার ক্যানুলা, বিটা একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমরা দেখিয়েছি, কারণ নোজটা কিসের মতো, যে ডলফিনের মতো, তাহলে ডলফিন নোজ ডিসেক্টিং ফোর্সে। তারপর সিটা দেখেন, যেখানে একটা ক্লিপ দেখা যাচ্ছে, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা একটা ল্যাপ্রোস্কোপিক ক্লিপ অ্যাপ্লিকেটর। এটার কি কি ইউজ সেটা আমরা আগেই বলে দিয়েছি, আর স্টেরিলাইজেশন তো বলাই হয়েছে। তাহলে আবার দেখেন কতবার আসছে, দেখেন এটা আবার ল্যাপ্রোস্কোপিক হুক, বা আমরা বলি যে ডায়াথার্মিক হুকও বলা হয়। তাহলে দিস ইজ ল্যাপ্রোস্কোপিক হুক আর ডায়াথার্মিক হুক, এটা হলো টুথ গ্রাসপার। তারপরে বিটা আমরা দেখতে পাচ্ছি আবার, সেটা হলো ডলফিন নোজ ডিসেক্টিং ফোর্সে। তারপরে ডিটা আমরা দেখতেছি, সেটা হলো আমাদের মেরিল্যান্ড ডিসেক্টিং ফোর্সে। আর ইটা যেটা দেখা যাচ্ছে, এটা অনেক লম্বা জ, তাহলে আমরা অনেক লম্বা জতে আমরা জানি সেটা কি, সেটা হলো আমাদের বাউল ফোর্সের, ল্যাপ্রোস্কোপিক বাউল ফোর্সের। তাহলে এটা হলো ল্যাপ্রোস্কোপিক ডায়াথার্মিক হুক, বিটা হলো ডলফিন নোজ ডিসেক্টিং ফোর্সের, সিটা কি, সিটা হলো আমাদের ল্যাপ্রোস্কোপিক টুথ গ্রাসপার, ডিটা কি মেরিল্যান্ড ডিসেক্টিং ফোর্সের, আর ইটা কি আমরা বললাম সেটা হলো বাউল ফোর্সের। স্টেরিলাইজেশন বলা হয়ে গিয়েছে, অপারেশনের ইউজ সবগুলো আমরা বলে দিয়েছি। একটা সুন্দর কোশ্চেন করা হয়েছে যে
যদি কোনো কারণে যদি একটা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে একটা ইনস্ট্রুমেন্ট যদি কোনো কারণে ড্রপ হয়ে যায় তাহলে আমরা কি করব? তাহলে অবশ্যই আমাদের যে সেকেন্ড যদি একটা ওটার সেট থাকে তাহলে সেটা ইউজ করতে পারি, অথবা এটা আমাকে কি করতে হবে ডিসইনফেকশন, অর্থাৎ at least 15 মিনিট সেটা আমরা কি করতে হবে ওয়েট করে, অর্থাৎ কেমিক্যালের মধ্যে ধরে এটা কি সাবমার্জ করে রাখতে হবে। তাহলে দুইটা অপশন আছে, একটা হলো যে যদি সেকেন্ড সেট থাকে তাহলে যদি স্টেরিলাইজ থাকে, তাহলে আরেকটা কারণ অনেক সময় দেখা যায় যে অনেক সময় দুইটা সেট থাকে, তাহলে একটা সেট থেকে ওই ইনস্ট্রুমেন্টটা আনতে পারি, অথবা আমরা ডিসইনফেকশন অর্থাৎ কেমিক্যাল ডিসইনফেকশনের মাধ্যমে 15 মিনিট আমরা 2% গ্লুটারালডিহাইডে আমরা সাবমার্জ করে তারপরে আমরা ইউজ করতে পারি। তাহলে যে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আমরা বলতেছিলাম যে আসলে এটার অ্যাডভান্টেজ বা বেনিফিট কি, এটা স্মল স্কার, ঠিক আছে, অনেক কম হাসপাতালে স্টে করতে হয়, টিস্যু খুব ছোট টিস্যু কাটতে হচ্ছে, তাহলে আমাদের লেস পেইন হচ্ছে, লেস অ্যানালজেসিক রিকোয়ার্ড হচ্ছে, আর্লি রিটার্ন টু হোম, আর্লি রিটার্ন টু ওয়ার্ক, তাহলে এগুলো সবগুলাই আমাদের সুন্দর করে একদম এক নিঃশ্বাসে সারা জিজ্ঞেস করে এগুলো কিন্তু অ্যান্সার দিতে হবে। আর এটা কি অবশ্যই মনে রাখতে হবে, এটা যদিও আমরা কিবোর্ড সার্জারি করতেছি কিন্তু এটা কিন্তু ভিজুয়ালাইজেশনটা অনেক ওয়াইড অ্যাঙ্গেল, তাহলে এটার একটা সুবিধা আমরা যে এটা একটা নরমাল ইনসিশন দিয়ে যেটুকু এরিয়া আমরা ভিজুয়ালাইজেশন করতে পারতেছি, এটা কিন্তু আমরা পুরো অ্যাবডোমেনটা কিন্তু সার্ভে করতেছি, তাহলে এটা কি একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিজুয়ালাইজেশন, তাহলে এই কথাগুলো কিন্তু স্যারকে বলতে হবে। আর যেহেতু অনেক ছোট ইনসিশন তাহলে ইনফেকশনের রেট চান্স কি অনেক কম, তাহলে এই কথাগুলো স্যারদের বলতে হবে অ্যাডভান্টেজ গুলা। তাহলে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে মেইন কথা হলো যে এটা আসলে খুব একটা এক্সপেন্সিভ, এটা ইনস্ট্রুমেন্টের দাম অনেক বেশি, তারপরে সব ক্ষেত্রে আসলে ল্যাপ্রোস্কোপি করা যায় না, আর স্পেশালি যেটা এটা লার্নিং কার্ভটা অনেক লং, তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে বলতে হবে এটা লং লার্নিং কার্ভ, তাহলে এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর তারপরে এটাতে সাধারণত দেখা গেছে যে আমাদের টেকটাইল সেন্সেশন, তারপরে পোর্ট ডেপথ অফ পারসেপশন, তাহলে এগুলো যদি আসলে আমরা ওভাবে পাবো না, কোনো হাতে কোনো সেন্সেশন নাই, এটা একটা রিমোট সার্জারি, তাহলে এটা একটা আমরা কোনো পোর্ট ডেপথ অফ পারসেপশন আমরা পাচ্ছি, অনেক সময় যে আমাদের টিস্যু ফিলিংসটা কি, এটাকে আসলে কেমন ফিলিংস এটা সঠিকভাবে বোঝায় না, নো টেকটাইল সেন্সেশন, তাহলে এই কথাগুলো বলতে হবে। আর এটা লার্নিং কার্ভটা অনেক লং, তাহলে এটা সহজে কিন্তু একটা ওপেন কেসে যত সহজে শেখা যায় সার্জনরা শিখতে কিন্তু এটা অনেক সময় দেখা যায় এটা লং টাইম নেয়, তাহলে দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা আসলে তাহলে আমাদের এটা আসলে কি কি রিস্ক থাকে, আমরা যে বললাম ট্রকার রিলেটেড কিছু ইনজুরি হতে পারে, যেটা আমরা বললাম ডায়াথার্মি রিলেটেড কিছু ইনজুরি হয়, ট্রকার রিলেটেড তো আমরা বলেই দিলাম, যেটা গার্ড ইনজুরি, ভেসেল ইনজুরি হতে পারে, তাহলে ইনজুরি গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় পোর্ট সাইড থেকে দেখা যাচ্ছে যে কি হয় হিমোরেজ হয়, তারপর কার্বন ডাইঅক্সাইড ইউজ করতেছি, অনেক সময় কার্বন ডাইঅক্সাইড টক্সিসিটি হতে পারে, তাহলে ওই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এখন দেখেন ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা আরো কিন্তু অনেক এক্সটেন্ড হয়ে গিয়েছে, তাহলে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে শুধু অ্যাবডোমেনে হচ্ছে তা না, থোরাসিকেও হচ্ছে, থোরাকোস্কোপি হচ্ছে, অনেক সময় এন্ডোলুমিনাল এন্ডোস্কোপির মাধ্যমেও হচ্ছে, আর্থোস্কোপি হচ্ছে, তাহলে এগুলো কম্বাইনের মাধ্যমেও হচ্ছে। তাহলে এই সবগুলাই যে আমরা আলোচনা করলাম ইন ডেপথে, আমরা চেষ্টা করলাম যে ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা আসলে এবং এই রিলেটেড যে আমাদের যে কমপ্লিকেশন গুলো, অ্যাডভান্টেজ গুলো, তাহলে অ্যাডভান্টেজ এর মধ্যে আমাদের অবশ্যই বলতে হবে মিনিমাম স্কার, তাহলে লেস ইনসিশন, লেস পেইন, লেস অ্যানালজেসিক রিকোয়ার্ড, আর্লি রিটার্ন টু হোম, আর্লি রিটার্ন টু ওয়ার্ক, তারপরে আমরা বলবো ওয়েল ভিজুয়ালাইজেশন, ওয়াইড অ্যাঙ্গেল ভিজুয়ালাইজেশন, তাহলে এই সবগুলো কথা কিন্তু আমাকে স্যারদের বলতে হবে। আর যদি বলা হয় যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি আসলে কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, সাধারণত এখন আগে কিছু ছিল যেমন ক্যান্সার সার্জারিটা আগে বলতো যে আসলে অতটা মানে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে অতটা বলতো না, কিন্তু এখন কিন্তু সেটা আর বলছে না, তাহলে মেইনলি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনের মাধ্যমে যদি প্রেগন্যান্সি থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি হয়ে থাকে তখন কিন্তু আমরা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন করি,
বা প্রিভিয়াস কোনো যদি ল্যাপ্রোস্কোপিক প্রিভিয়াস কোনো যদি সার্জারি হয়ে থাকে বা ল্যাপারোটমি হয়ে থাকে এবং সাবসিকুয়েন্টলি যদি কোনো কারণে পেশেন্টের ল্যাপ্রোস্কোপি আমরা করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাডিশন থাকে। তাহলে দিস আর দ্য রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। তাহলে আমরা প্রেগন্যান্সি স্পেশালি থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি সেখানে আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা ভাবে করা যায় না। আর যদি তার প্রিভিয়াস কোনো সার্জারি বা অ্যাডিশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেটা হলো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। তাহলে আমরা ইন ডেপথ আসলে আমরা এই যে সার্জারিটা আসলে আমরা বলার চেষ্টা করলাম। এখন যদি কারো কোনো আসলে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কিন্তু ফেসবুক লাইভে যেহেতু আমি আছি তাহলে আমাকে কিন্তু মোটামুটি আই থিংক সো মোটামুটি ইন ডেপথ আমরা বলার চেষ্টা করেছি। তারপরে যদি কোনো বুঝতে যদি কোনো সমস্যা থাকে তারা আমার সাথে এই কোশ্চেনের মাধ্যমে এখানে টাইপ করে আমার সাথে কমিউনিকেট করতে পারো, তাহলে আমি সেগুলো একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি চেষ্টা করেছি যে ইনস্ট্রুমেন্ট গুলা ইন ডেপথ আমরা ফুল সবকিছু আমরা আলোচনা করার মোটামুটি চেষ্টা করেছি। এখন যদি কারো কোনো যদি একটু কোশ্চেন থাকে তাহলে আমাকে ফেসবুক লাইভে আমাকে কিন্তু এই কোশ্চেন গুলা করতে পারো। তারপরে যে আমরা বললাম যে অপটিক্যাল ক্যাবেল যেটা, ঠিক আছে, সাধারণত যে সোর্সটা থাকে সেটা জেনন লাইট, ঠিক আছে। তারপরে যে আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো সচরাচর দেখি না যেটা এন্ডো নিডল হোল্ডার, ঠিক আছে, ল্যাপ্রোস্কোপিক নিডল হোল্ডার যেটা আমাদের অনেক সময় যেটা অ্যাপেন্ডিক্সটা যদি বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সে টাই করার জন্য আমরা যে এই নিডল হোল্ডারটা আমরা ইউজ করব ডিউরিং ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমিতে। আর যে বললাম ডায়াথার্মিক হুক, সেটাও আমরা বললাম এটা খুবই ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশন এবং গলব্লাডারটা লিভার বেড থেকে সেপারেট করার জন্য প্রতিটা শুধু ইনস্ট্রুমেন্ট চিনলে হবে না, তার নাম অর্থাৎ তার ইউজটাও কিন্তু আমাকে জানতে হবে। এবং সারা কিন্তু ইউজও অনেক সময় এই যে অস্পি কোশ্চেনে সেট করে, তাহলে অ্যান্সার গুলো ওভাবে দিতে হবে। এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু ফেসবুক লাইভে আমাকে করতে পারো। আর মোটামুটি আমাদের আজকের ক্লাস মোটামুটি এই একটুকুই থাকলো। তাহলে যদি আর কোনো কোশ্চেন যদি না থাকে, আর ওই যে আরেকটা ইনস্ট্রুমেন্ট যেটা একটু আগে আমরা বলতেছিলাম, দিস ইজ কি অনেক লম্বা যদি জ হয়ে থাকে কোনো টুথ নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলবো দিস ইজ এ বাউল ফোরসেপ। তাহলে কি আর কোনো কোশ্চেন যদি কেউ থাকে তোমরা কিন্তু আমাকে এখন টাইপ করতে পারো, আর না হলে আমরা ক্লাসটা এখানেই এন্ড করব ইনশাআল্লাহ। আমি অস্পি রিলেটেড আরো কিছু আমার ক্লাস আছে, সবাই আশা করি ওই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা এবং হেল্পফুল হবে। এরপরে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা যেটা স্পেসিমেন নিয়ে আলোচনা করব, তারপর বিভিন্ন যে আমাদের প্রসিডিউরাল ইনস্ট্রাকশন থাকে, হ্যান্ড ওয়াশ, স্টিচিং, এগুলো নিয়ে ইনশাআল্লাহ গাউনিং, এগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ এই অস্পি প্রিপারেশন ক্লাসে আমরা সাবসিকুয়েন্টলি ক্লাসগুলো নিতে থাকবো। আর যদি কারো যদি কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আসলে আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, খোদা হাফেজ।